দেখুন, সন্ত্রাসী বা সন্ত্রাসবাদকে মদদ দেওয়ায় পাকিস্তানকে ভারত উচিত শিক্ষা দিয়েছে। একেবারে খুব সহজ সাপটা নির্ধারিত নির্দিষ্টভাবে এই রিপ্লাই পাকিস্তান পেয়ে গিয়েছে। তো এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পাকিস্তানের আগেও বাংলাদেশ দুদেশের মধ্যে সম্পর্কের যে দীর্ঘ এতটা বন্ধুত্বপূর্ণ সহবাস, সেটা যেভাবে মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি আসবার পর যে ধরনের ভারত বিদ্বেষী বা যে ধরনের বিদ্বেষ, বিশেষ করে হিন্দুদের উপর অত্যাচার থেকে শুরু করে নানানবিধ পরিস্থিতি আপনারা দেখেছেন, তো পরবর্তী সময় বহুবার বাংলাদেশকেও সহজ সরল সোজা সাপটা ভাষায় কূটনৈতিক স্তর দিয়ে বারবার ভারত সৌহার্দ্যপূর্ণ আচরণ ব্যবস্থা করেছে। পরবর্তী সময়ে আস্তে আস্তে পরিস্থিতি কোন জায়গায় গিয়েছে সেগুলো আপনারা দেখেছেন। আজকেও হাল্লা বলটা খুব ইম্পর্টেন্ট, এই কারণে ইম্পর্টেন্ট যে মোহাম্মদ ইউনূস তিনি ইন দ্য মিন টাইম পদত্যাগ করবেন বলে জল্পনায় মুহূর্ত উস্কে গিয়েছে। এখন তিনি নাকি কাজ করতে পারছেন না। সত্যি কি তাই? পদত্যাগ নাকি ব্ল্যাকমেল? নির্ধারিত বিষয় নিয়ে আজকে এটাই হাল্লা বলে আজকে আলোচনা করবো। আমি মনিময় রয়েছি আপনাদের সঙ্গে, এবং এই আলোচনার সঙ্গেও অনেকগুলো বিষয়বস্তু অ্যাড হবে খুব স্বাভাবিকভাবে, কারণ অনেকগুলো প্রশ্নের জায়গা খুব গুরুত্ব রাখে। যেটা তো বলছিলাম আপনাদেরকে, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মন্তব্য আপনাদেরকে তো শোনাবই। এখন এই বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধভাবে যারা বসবাস করছেন, ভারত যে বার্তা ইতিমধ্যে দিয়েছে, ঢাকাকে যে বার্তা আবার সুস্পষ্টভাবে দিয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে, খুব ইম্পর্টেন্ট জায়গা। এক তো গেল এই জায়গা, ডেফিনেটলি সেন্ট মার্টিন এবং একই সঙ্গে রাখাইন করিডোর যে জল্পনা চলছে, তার মাঝে বাংলাদেশে মার্কিন সেনাবাহিনীর পা রাখা। এখন ভারত এই জায়গাতেও বলছে যে একদম নির্দিষ্টভাবে আমরা সম্পূর্ণ বিষয় দেখছি, কোনো এদিক ওদিক হলে পরে আমরা পদক্ষেপ করব। তৃতীয়ত যে বিষয়টা খুব তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশে একাধিক ভারত বিরোধী মন্তব্যের পর গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারত নিয়েছে। আপনারা জানেন ঠিক এই জায়গায় ট্রান্সশিপমেন্টের যে সুবিধে সেটিকে বাতিল করেছে বাংলাদেশের তরফ থেকে। এই জায়গা হঠাৎ করে তার পরবর্তী সময়ে তাদের তরফ থেকে শোনা যাচ্ছে যে দিল্লির এই দুই পদক্ষেপে চাপে পড়বার পর বাংলাদেশ, এটা আমরা শুনতে পাচ্ছি, 180 কোটি টাকার চুক্তি নাকি বাংলাদেশ বাতিল করলো গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের সঙ্গে। অবশ্যই আলোচনায় থাকবে আজ এটি। এবং এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প একটি বার্তা দিয়েছেন। আমরা জানি না এই প্রসঙ্গের মধ্যেও এই বার্তাটা কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে, যেখানে 25% শুল্ক আমেরিকায় তৈরি না করে মার্কিন মূলকে যদি আইফোন বেচা হয় তাহলে এটা হবে পদক্ষেপ। এটা সরাসরি হুমকি ট্রাম্পের। তো আজকে নির্দিষ্টভাবে এই বিষয়বস্তুগুলো থাকছে আমাদের আলোচনায়। তো আমরা এই পার্সপেক্টিভ থেকে ডেফিনেটলি আলোচনা করব, তবে শুরুটাই করব আমরা এখন যেটা বলছিলাম, ইউনূসের পদত্যাগ নাকি ব্ল্যাকমেল, একটা বড়সড় বিষয়। আমরা জানি কাজ করতে পারছি না বা পদত্যাগ করতে চাইছেন নাকি মোহাম্মদ ইউনূস, একটা বড় পরিবর্তনের জায়গা। এবং জানি একটা নির্দিষ্টভাবে একের পর এক বক্তব্য আমরা পেয়েছি, বিশেষ করে নাহিদ ইসলাম, তার মুখ থেকে যে বক্তব্যটা আজকে এসছে, আমি একটুখানি সেটা দিয়ে শুরু করব শোনাবার। পরবর্তী সময় আবার নাকি জল্পনা অনেকটা নাকি প্রান্ত থেকে দাঁড়িয়ে আবার বলছেন নাকি না, আমরা যেহেতু ভোট নিয়ে অনেকগুলো সমস্যা তৈরি হচ্ছে, আমরা ভোট পর্যন্ত থেকে যাব, এমনটা আবার একটা জল্পনা। অর্থাৎ ইউনূস সরছেন না। কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতে পারছি না আমরা। এই দুটো বক্তব্য একটু সবাই আপনাদেরকে শুরুতেই, কি চলছে বাংলাদেশের অন্দরে, ভারত বাংলাদেশ সম্পর্ক কোন জায়গায় যাবে, তার আগেই বা শুরু। তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে, আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম। যারা প্রধান রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না। জনগণের সামনে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে। কিন্তু কড়ায় গন্ডায় জবাবদিহিতা নিব যে আমাদের বিচার কতটুকু আদায় হলো, আমাদের সংস্কার কতটুকু আদায় হলো। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব, এবং 3টাই কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা, কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা।
তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। চাপ মানে কি, ধরেন প্রত্যাশার একটা, কোনো চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা, আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। তাহলে দায়িত্বে থাকা প্রাসঙ্গিক কোনটা, যদি দায়িত্ব পালন করতে পারি, না হলে পরে দায়িত্বে থাকা যাবে কিনা এখন এই যে জল্পনা, সেই জল্পনা এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। রিজওয়ানা হাসান, তিনি বাংলাদেশের উপদেষ্টা ইউনূসের তরফ থেকে, তারই আরও একবার এই মন্তব্যে আরও একবার একটু জল্পনাটাকে বাড়িয়ে দিয়েছেন। এরই মধ্যে ইন দ্য মেইন টাইম আমরা দুপুর থেকে লাগাতার আপনাদেরকে যে প্রসঙ্গগুলো বারবার নজরে নিয়ে এসছি, আপনারা দেখেছেন সেনাপ্রধানের হুঁশিয়ারির পর কি সেন্টিমেন্টাল গেম খেলছেন এই জায়গা থেকে ইউনূস সিন্ডিকেট, এই প্রশ্নটা বড় প্রশ্নের জায়গা উঠেছিল। রাত থেকে বিমানবন্দর, রাজধানী ঢাকা কি সেনা ঘিরে ফেলেছে, আমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে একাধিক তথ্য পেয়েছি। ইনফ্যাক্ট বোতলবন্দি ইউনূসের সিন্ডিকেটকেও কি নজরবন্দি করা হলো, কোন জায়গায় দুপুর থেকে সেনা বিরোধী একের পর এক অভিযানে নাকি সন্ত্রাস বাহিনী তারা নেমেছে বলে এমনটাও কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তানকে সবক শেখানো, কিন্তু পাকিস্তান আবার যদি বাংলাদেশের মাটিকে ভর করে আমাদের দেশে এবার আক্রমণ চালাবার চেষ্টা করে, সেই জায়গাটাও কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা, যা নিয়ে কিন্তু প্রশ্ন এই মুহূর্তে উঠছে। তখন ভারত সরকার কোন জায়গা থেকে কি করবে সেটা তো অবশ্যই দেখবার, তার আগে বার্তা ডেফিনেটলি প্রকাশ্যে এসছে। তো আমরা অবশ্যই একাধিক বক্তব্যের মধ্যে আরও একটা বক্তব্য, যে বক্তব্যটা শোনাবো নির্দিষ্টভাবে বক্তব্যে কি বার্তা শুনুন। People who are staying in India illegally, or foreigners who are staying in India illegally, whether they happen to be Bangladeshi national or any other national, they will be dealt as per law. We have a large number of Bangladesh nationals here who are required to be deported. We have asked Bangladeshi side to verify their nationality. We have a pending list of 2,360, upwards of 2,360 cases of people who are required to be deported. Many of them have actually completed their jail sentences also, and in many cases the nationality verification is required to be done, is pending since 2020. So it's almost 5 years have gone by. So we would urge the Bangladeshi side that they must expedite the verification process so that people who are required to be deported can be sent back to Bangladesh. They must expedite this. রণদীপ জয়সওয়াল, ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র, তার বক্তব্য আরও একবার স্পষ্ট করলাম। যারা বাংলাদেশের এখানে অবৈধভাবে রয়েছেন তাদের বিরুদ্ধে কি বার্তা, আরও একবার সুস্পষ্টভাবে ঢাকা কি জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক, সেটা সুস্পষ্ট বক্তব্য গিয়েছে। আলোচনায় যাওয়ার চেষ্টা করি আজকে, খুব সংক্ষেপে এই জায়গা থেকে দাঁড়িয়ে তুলব আলোচনার জায়গায়, আসবো এই জায়গায়, কারণ অনেকেই উপস্থিত থাকবেন। যারা উপস্থিত রয়েছেন পরিচয় করে দেওয়ার চেষ্টা করি। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও উপস্থিত রয়েছেন, আমাদের সঙ্গে তন্ময় মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, তন্ময় তাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক নেতা দেবব্রত রায়, দেবব্রত দা আপনাকেও স্বাগত। দূরাবাস থেকে, বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, তিনি শিক্ষক, একাধারে বিএনপি নেতা। স্যারকে স্বাগত জানাবো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই ঝন্টু বড়াইক, তিনি উপস্থিত হবেন, রাজনৈতিক বিশ্লেষক। তার থেকেও আমরা ডেফিনেটলি গোটা প্রসঙ্গ সম্বন্ধে, ভারতের অবস্থান আরও বিশদে যা যা পরিস্থিতি তৈরি হচ্ছে তার একটা বিশ্লেষণের জায়গায় যাব। আমি শুরুটা অবশ্যই মোশাররফ সাহেবকে দিয়ে করবার চেষ্টা করবো, এই কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বার্তা ভারতের তরফ থেকে দেওয়া হচ্ছে মোশাররফ সাহেব, এবং একই সঙ্গে দাঁড়িয়ে ভারত বারবার একটা নমনীয় মনোভাব দেখিয়েছে, কিন্তু তারপরেও এমন কিছু কিছু ঘটনা, যে ঘটনাগুলোতে এমন কিছু কিছু বক্তব্য, যে বক্তব্যগুলোতে ভারতের হয়তো পদক্ষেপ নিতে হচ্ছে, কিন্তু আলটিমেট সিচুয়েশন যে জায়গায় দাঁড়িয়ে, এবং মোহাম্মদ ইউনূস তার পদত্যাগ নিয়ে যে জল্পনা, সেটা কোন জায়গায় যাচ্ছে, কি মনে করছেন আপনি? গোটা আপনার রাজনৈতিক মতামতটা একটুখানি নেওয়ার চেষ্টা করি ক্ষেত্রে। ধন্যবাদ মণিময়। দেখুন, যে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের মানুষের একটা আকাশচুম্বী তার সম্বন্ধে উচ্চ ধারণা ছিল, কিন্তু এই সময়ের মধ্যে ডক্টর ইউনূস তার নিজ প্রতিষ্ঠানের গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা ট্যাক্স নিজে মাফ করিয়েছেন। তার নামে সকল মামলায় এক্সিকিউটিভ অর্ডারে উইথড্র করেছেন। তো সেই ক্ষেত্রে, এবং তার উপদেষ্টা, শিশু উপদেষ্টা, নাবালক উপদেষ্টা,
আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার এপিএস 312 কোটি টাকা তছরুপ করেছেন, জনগণের পকেট কেটেছেন বলে অভিযোগ আছে এবং দুদকে এটা তদন্ত চলছে, দুদক জিজ্ঞাসাবাদ করছে। তো সেই ক্ষেত্রে মানুষের এখন ধারণাটি হচ্ছে যে শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর 400 কোটি টাকার মালিক হলো 15 বছরে, আর সজীব ভুঁইয়ার পিয়ন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া উপদেষ্টার এপিএস তিনি 8 মাসে 312 কোটি টাকার মালিক হলেন। তাহলে এই তুলনাটা এখন মানুষ করছে, এবং আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগ দ্বারা 15 বছর যাবৎ আমরা হত্যা, গুম, খুনের শিকার হচ্ছিলাম, এক্সট্রা জুডিশিয়ারি কিলিংয়ের শিকার হচ্ছিলাম, আমরা সেই ক্ষেত্রে আমরা অনেকটা আশাহত হচ্ছে, আমাদের মানুষ হতাশাগ্রস্ত হচ্ছে। সেই ক্ষেত্রে এখন যে আমি আজকে সারাদিন আমি যে ঢাকার যে এলাকাটায় থাকি, আমি সেখান থেকে আসা যাওয়ার পথে কিছু রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছিলাম, রিক্সা পোলারকে জিজ্ঞেস করছিলাম যে ডক্টর ইউনূস যদি চলে যান তাইলে কি হবে। তো রিক্সাওয়ালাদের স্পষ্ট বক্তব্য যে তিনি চালাতে না পারলে চলে যাবেন, ও আবার কেউ কেউ এত বিরক্ত যে ও চালাতে না পারলে চলে যাক, তাতে সমস্যা কি। তো সেইটা হলো এক ধরনের জনগণের মন্তব্য। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনি জানেন যে এটা কোনো ক্যাডার বেস পার্টি না, এটা জামায়াত ইসলামী কমিউনিস্ট পার্টির মতো না, এটি একটি গণসংগঠন, মাস অর্গানাইজেশন, এবং মাস অর্গানাইজেশনগুলি জনমতের উপর, জন অভিপ্রায়ের উপর ভিত্তি করে কর্মসূচি নির্ধারণ করে। সেই ক্ষেত্রে দেশে জনগণের অভিপ্রায়টা যদি এরকম হয় যে ডক্টর ইউনূস চলে যাক, এতে কি আসে যায়। তো বিএনপি যে সমর্থনটা বা সম্মতিটা দিয়েছিল যে সরকার গঠনের সময়, এই সমর্থনটা ধরে রাখা সম্ভব হবে না। এটা হলো বিএনপি গতকালকে পরশু রাত্রে বিএনপি স্ট্যান্ডিং কমিটি মিটিং থেকে জানিয়ে দিয়েছে যে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের প্রতি বিএনপির সমর্থন অব্যাহত রাখা খুব মুশকিল হবে, খুব সংকটজনক হবে। এখন কি অবস্থা? মানে এরা তো তারা বলছেনই যে মানে কাজ করতে না পারলে পরে ছেড়ে দেবো, মানে এই ধরনের একটা মনোভাব পোষণ করছেন উপদেষ্টারা। বেসিক্যালি আমি আপনাকে বলি, এরা কেউ কোনো কাজ করছেন না। এই যে রিজওয়ানা আপনার এখানে দেখছেন, রিজওয়ানার বাবা, রিজওয়ানা হাসানের বাবা মহিবুল হাসান, উনি স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ছিলেন, এবং ডক্টর ইউনূস কতগুলো সংকর জিনিস তৈরি করেছেন যেগুলোর বাবা দেখবেন স্বাধীনতার সময় বিরোধী ছিলেন এবং হাল আমলে প্রগতিশীল সেজেছে। কেউ কেউ আপনাদের ইন্ডিয়ার সাথেও সুসম্পর্ক রাখে, এইরকম জিনিসগুলিকে ডক্টর ইউনূস জোগাড় করেছেন। তার মধ্যে তার মন্ত্রিসভায় 11 জন বিদেশি পাসপোর্টধারী লোক আছে, 11 জন বিদেশি পাসপোর্টধারী লোক আছে। তো এই 11 জন বিদেশি পাসপোর্টধারী লোক আছে, এবং বড় বড় অফিসার, সচিব পদমর্যাদায় আরো 6 জন আছে। তো এই তার মধ্যে সচিব পদমর্যাদা এবং মন্ত্রী পদমর্যাদা 17 জন লোক আছে বিদেশি পাসপোর্টধারী। তো এদেরকে নিয়ে ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষকে সবাইকে মূর্খ মনে করেন, বাংলাদেশের সব মানুষকে উনি আন্ডারমাইন করেন, মনে করেন এরা লেখাপড়া জানে না, ইংরেজি বাংলাদেশের মানুষ ইংলিশ ভালো জানে না, এবং বাংলাদেশের মানুষ সফট স্পোকেন না ওনার মতো, এবং এরা বিদেশিদের দালালি করার জন্য উপযুক্ত না। এই জন্য উনি সমস্ত বিদেশি দালালদেরকে এখানে ডেকে নিয়ে আসছেন, এবং আমরা মনে করি যে এই বিদেশি দালালদের সহ ডক্টর ইউনূস বিদায় হলে আমি মনে করি না কোনো সমস্যা হবে। তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে মোশাররফ আহমেদ ঠাকুর স্যার যেটা বলছেন, আমি জানি না, মানে এই জায়গায় যখন মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার হিসেবে তাতে সম্মতি জানিয়েছিলেন, মানে বিএনপির তরফ থেকে দাঁড়িয়েও বা আদার্স যারা পলিটিক্যাল পার্টি সেখানে রয়েছে, বা যে ধরনের মন্তব্য ভারত বিদ্বেষী, সেগুলো বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন এই হচ্ছে সংযোজন, কাজ করতে না পারলে ছেড়ে দেব, এই যদি হয় পরিস্থিতি, তাতে মনি ভাই স্যার বলুন। বিষয়টি হচ্ছে আপনারা যেভাবে উত্থাপন করেন বিষয়গুলো এভাবে না। আমি আজকে এখন যেভাবে কথাটা বলছি, আমি যখন আপনার চেয়ারে বসবো তখন কি আমি এভাবে বলবো? নিশ্চয়ই না। আমি আপনার উপস্থাপনার দায়িত্বটা যখন থাকবো, আমার পেছনে পিসিআর যিনি আছেন তার বিজ্ঞাপন বিরতির কমান্ডটা আমি মানি। তো আমি যখন
দায়িত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আরো কয়েকবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। আপনি জানেন যে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ইন্ডিয়া সফর করেন 1978 সালে, তখন নীলম সঞ্জীব রেড্ডি এবং ওই সময়ের প্রধানমন্ত্রী দুজনেই তাকে এয়ারপোর্ট প্রটোকল ভেঙে রিসিভ করেন। তো সেই ক্ষেত্রে এবং বেগম খালেদা জিয়া আপনি দেখবেন যে যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী, তখন তিনিও বেগম খালেদা জিয়াকে যে উষ্ণ সম্বর্ধনা দিয়েছেন, এবং রাষ্ট্রপতি প্রণব ভট্টাচার্য যখন ছিলেন আপনাদের ওখানে, বেগম খালেদা জিয়াকে যে সম্মান দেখিয়েছেন, বেগম খালেদা জিয়া যে পারস্পরিক প্রতিবেশী সুলভ যে আচরণ তিনি দেখিয়েছেন, এটা আমরা অপোজিশনে যখন থাকি আমরা তখন মাঠের ডান বাম সব পক্ষকেই আমরা একত্রে ধারণ করতে হয়। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যখন কোনো পার্টি থাকে, তখন রাষ্ট্র ক্ষমতায় থাকলে প্রতিবেশীর সাথে আমি একটি দায়িত্বপূর্ণ আচরণ করি, বিএনপিটা প্রমাণ করেছে। কিন্তু বাংলায় আমরা আপনাকে বলি যে আজকে আমি যে কথাগুলো বলছি, আমাকে আগামীকাল যদি কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, আমি কিন্তু ঠিক এভাবে বলবো না। আমি আপনার সাথে আমার প্রতিবেশীর কি কি অগ্রাধিকার আছে, আমার কি কি অগ্রাধিকার আছে, আমি দুটাকে টেবিলে নিয়ে আমি সমান গুরুত্ব দিয়ে আলোচনা করব। এটাই হচ্ছে আমার প্রশ্ন ছিল। আমার তো বাংলাদেশের মানুষের প্রতি কোনো ধরনের আমি এই ধরনের মন্তব্য করছি না বা কেউই করছেন না। একটা সরকার যে অন্তর্বর্তী সরকার হিসেবে গঠন করা হলো, যখন সম্মতি জানিয়ে সবাই একটা আনলো এই সরকারকে, এখন তারাই এই ধরনের মন্তব্য করছেন। আমি বলছি যে ভারত বিদ্বেষ বা বিদ্বেষমূলক যে ধরনের বিভিন্ন আচরণ, সেগুলো তো এসছে সামনে। এখনো পর্যন্ত অনেক কিছু সাবজেক্ট ওয়াইজ আমি যদি বলি যে এখনো পর্যন্ত অনেক কিছু সেগুলো আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তানকে সাপোর্ট করার মতনও বিভিন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলত এই জায়গাটা নিয়ে স্যার আমি হয়তো আপনাকে প্রশ্নের জায়গাটা রেখেছিলাম। আমি আসছি আপনার কাছে, আরও অনেকগুলো বিষয় আলোচনার ডেফিনেটলি জায়গা থাকবে, অনেকেই রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। একটা দ্রুত বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকবেন। হল্লা বোল কোড স্পন্সর্ড বাই फ्लेक्सी स्ट्रॉन्ग माने चिरदिन स्ट्रॉन्ग। गणेश शक्ति सत्तू, पीते रहो जीते रहो। আপনার হাত কখনো এদিক কখনো ওদিক, এদিক এদিক কখনো ওদিক ওদিক, একে যেতে হয় না জানে কোথায় কোথায়, তারপর তা পৌঁছায় এদিকে আর এদিকে। বেশিরভাগ সাধারণ রোগ হাতের মাধ্যমে ছড়ায়, সেই জন্য চাই ডেটলের উন্নত জার্ম প্রোটেকশন। ভারতের প্রথম সাবান যা দেয় 12 ঘন্টা প্রোটেক্টিভ শিল্ড। ডেটল, সুরক্ষার বিশ্বাস এখন সারাদিন সঙ্গে। জামাই ষষ্ঠী উপলক্ষে আবরণ দিচ্ছে প্রতি কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দেরি না করে আজই আসুন আবরণে। বিশদে জানতে যোগাযোগ করুন 9051217795 অথবা 8272912673 এই নম্বরে। হোটেল, এভিয়েশন, culinary, travel and tourism, hospital and hospitality প্রভৃতি ম্যানেজমেন্ট শিক্ষার ক্যারিয়ারের জন্য আপনার ফিউচার ডেস্টিনেশন রুনেক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, নিউ টাউন, কলকাতা। মডার্ন ম্যানেজমেন্ট শিক্ষার হাল হাকিকত জানতে চোখ রাখুন প্রতি শনিবার দুপুর 3টে শুধুমাত্র ক্যালকাটা নিউজের পর্দায়। এটা টয়লেটের জন্য। শাহরুখ, কাকে ঘষার প্ল্যান আছে? টয়লেট কে? কিন্তু ডিটারজেন্ট দিয়ে তো জামা কাপড় ধোয়া। না না, দেখুন টয়লেটও তো পরিষ্কার করা হয়। তবুও হলুদ এখন নতুনের মতো সাদা হয়ে যাবে নাকি? হয়ে যাবে। হারপিক আছে না, এটা ডিটারজেন্টের তুলনায় 10 গুণ ভালো পরিষ্কার করে, হলুদ ভাব দূর করে, আর কি সুন্দর গন্ধ। বাহ! এখন ঘরের টেনশন এর উপরে ছেড়ে দাও, তুমি শুধু চিল করো। নতুনের মতো টয়লেটের জন্য হারপিক আছে না? বিকিনিজ এভরিওয়ান। না, আমি এখানেও রেডি নেই আর ওখানেও রেডি নেই। এটা হলো উইথ সেনসিটিভ, সুটেবল এখানেও আর ওখানেও। 3 4 tell the people what you want. It was that itsy bitsy teeny weeny yellow polka dot bikini that she wore. The smoothest way to sexy. Wait. চায়ের স্বাদ কি শুধু চুমুকে বোঝা যায়? চা মানে মন ভরানো অনুভূতি। ঠোঁট যখন বাডলিফ ইলাইচি চায়ের পেয়ালা স্পর্শ করে, ভালো চা আর তাজা এলাচের স্বাদ গন্ধগুলো জীবন ভরে। বাডলিফ ইলাইচি চা, তাজা এলাচে ভরপুর, কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নেই। হল্লা বোল কোড স্পন্সর্ড বাই फ्लेक्सी स्ट्रॉन्ग माने চিরদিন স্ট্রং।
ফিরলাম বিরতির পর। দেখুন, একটা দেশের যদি স্টেবল সরকার থাকে তাহলে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকে তারা নির্দিষ্টভাবে স্টেপ নিতে পারে, কিন্তু একটা সরকার চলছে যাকে মানে তার উপদেষ্টা বা তাদের যে ধরনের মন্তব্য, মানে এই সরকারের আলটিমেট দাঁড়িয়ে কোন জায়গা আগামী দিনে হবে আমরা জানি না। তবে ভারত যেভাবে পাকিস্তানকে চাপ দিয়েছে তার পরবর্তীতে সুর নরমটা মোহাম্মদ ইউনূসের কিভাবে হয়েছে সেটা আমরা দেখেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস পরবর্তী সময়ে অনেকগুলো বিষয় সেগুলো আমরা ধীরে সুস্থে খবর পাচ্ছিলাম। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এর পরবর্তী সময় থেকে ভোট, সেটার প্রশ্ন তুলতেই আবারও কি নতুন করে নাটক, মানে এটা একটা বড় প্রশ্নের জায়গা। আমরাও সাধারণ মানুষ এটা জানতে চাই। আমি তন্ময়দার কাছে একটু আসবার চেষ্টা করছি এই জায়গায়। কিছুক্ষণ আগে দর্শক বন্ধু যারা ছিলেন আমরা এরকম কমেন্টসও পাচ্ছি। ইনফ্যাক্ট মোশাররফ সাহেব তিনিও বললেন বেশ কিছু বিষয়। তো আমি তন্ময়দা আপনার কাছ থেকে জানতে চাই এই জায়গাটাতে কি মনে হচ্ছে, এই জায়গাটাতে প্রশ্ন তো এই জায়গায় অ্যারাইজ হচ্ছে, ভোট চাইলে কি নাটক শুরু হবে? দেখুন, আমরা প্রথম থেকেই বলে এসেছি যে বাংলাদেশে যে সরকারটা চলছে সেইটা একটা কোনো গণতান্ত্রিক সরকার নয়, সেটা একটা অবৈধ সরকার। এবং তারা হচ্ছে কি করেছেন যে সেখানে যে সরকার ছিল, যারা হচ্ছে সংবিধান মতন তৈরি হয়েছিল তাদেরকে ফেলে দিয়েছিল জোর করে পাওয়ারটাকে নিয়ে নিয়েছিল। এখন তারপরে দেখুন, আজকে সেটা হয়েছিল আগস্ট মাসে গত বছরে, 9 মাস মাত্র আগে। এই 9 মাসের মধ্যে আপনি শুনলেন যে ওখানে বিএনপির যিনি নেতা আছেন মোশাররফ সাহেব, তিনিই বললেন যে বহু রকম দুর্নীতিতে তারা দেখতে পাচ্ছেন যে এই সরকার যুক্ত। এবং শুধু তাই নয়, যে এই সরকার আপনারা দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে ওখানকার মানুষের পেটের ভাতের টান পড়েছে। সাধারণভাবে একজন রিক্সাওয়ালা, উনি যেটা বললেন, সে তো পছন্দ করবে না একে, কারণ জিনিসপত্রের দাম বাড়ছে। আজকে ভারত ওখানে বলে দিয়েছে যে স্থলপথ দিয়ে বাণিজ্য হবে না, তাদের হচ্ছে মূল বাণিজ্য হচ্ছে এই পোশাক, এগুলো সমস্ত। সেগুলো করতে গেলে এখন বিদেশে পাঠাতে গেলে অনেক গুণ দাম বেড়ে যাবে, যেভাবে ওই পোর্ট দিয়ে যদি কলকাতা বা মুম্বাই পোর্ট দিয়ে যদি করতে হয়। তো এই সবের মধ্যে ইউনূসের আরেকটা সমস্যা হচ্ছে যে তিনি এটাও জানেন যে যদি নির্বাচন ঠিকঠাক হয় তাহলে উনি আর থাকবেন না। তো সেই ক্ষমতায় থাকার জন্য উনি এখন নির্বাচন করতেও চাইছেন না। তার সাথে আবার উনি এমন এমন সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা হয়তো বিদেশ থেকে কিছু হয়তো ইনফ্লুয়েন্সড হয়ে, যে এই যে রাখাইন করিডোর আপনারা বললেন, যেটা হচ্ছে ওখানকার আর্মির যিনি বলেছেন যে এই ওয়াকার উজ্জামান বলেছেন যে এটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করছে। এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বললেন। তো এরকম অনেকগুলো সিদ্ধান্ত হচ্ছে সেনাবাহিনীও খুশিও নয়, তাহলে সেনাবাহিনীর সাথে একটা সংঘাত তৈরি হলো। এবার তাতে ওনারা চেষ্টা করছেন, এই উপদেষ্টা মন্ত্রী যারা আছেন, যে সেনাবাহিনীকে প্রথমে ভাগ করে দেওয়া যায় কিনা। তো সেটাও করতে পারেন। এবার উনি এখন যে নাটকটা করছেন যে উনি হচ্ছে পদত্যাগ করতে চান এবং উনি যেন একটা বিরাট কিছু ভালো কাজ করছেন বাংলাদেশের জন্য, এরকম একটা বাংলাদেশের মানুষকে বোঝাতে চাইছেন যে আমাকে কাজ করতে দেওয়া হলো না, আমি কাজ করতে পারছি না। কিন্তু সেটা হচ্ছে আসল ব্যাপারটা হচ্ছে উনি চাইছেন যে, মনে রাখবেন, সাথে সাথে উনি প্রচুর জেহাদি জঙ্গিদের জেল থেকে ছাড়া পেয়ে গেছে। সেই সব জেহাদি জঙ্গিরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো উনি চাইছেন সেই সমস্ত জেহাদি জঙ্গিদের যে দল আছে তারা ওকে যদি বাঁচায়, কারণ তাদের স্বার্থ হবে যে যদি হচ্ছে সেনাবাহিনী আসে বা পরে যদি নির্বাচিত সরকার আসে, তারা আর ওই বাইরে ওই হচ্ছে সন্ত্রাস করে বেড়াতে পারবে না, আবার হয়তো জেলে ঢুকতে হবে। সুতরাং তারা চাইবে যে ইউনূস যতক্ষণ পাশে থাক, তাহলে ইউনূসের পেছনে আমরা লড়াইটা করি। তো সেইটা উনি সেই চেষ্টা করে, আমি যেটা শুনলাম, বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে এবং তারা নাকি এমনকি চেষ্টা করছে যে সেনাবাহিনীদের যারা ওপরে আছেন কর্তা তাদেরকে মেরে ফেলতে। তো এবং সেনাবাহিনীও কিন্তু সেটা বুঝতে পেরেছে এবং তারাও শুনছি এখন এই ঢাকায় বিভিন্ন জায়গায় তারা কন্ট্রোলে নিয়ে নিয়েছেন এবং এয়ারপোর্ট তারা ঘিরে ফেলেছেন। তো এইটা একটা দেখুন, যদি আজকে এটা একটা গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে, কারণ যদি সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয় ইউনূসের কাছ থেকে, আর ইউনূসের যে এই যে বাহিনী আছে তার মধ্যে একটা বড় অংশ এই হিজবুত তাহরির যে সমস্ত জঙ্গি সংগঠন, তারা যদি এবার যুদ্ধে শুরু করে দেয় তাহলে একটা গৃহযুদ্ধ হতে পারে এবং তাতে হচ্ছে প্রচুর মানুষের মৃত্যু, রক্তক্ষরণ আবার হতে পারে। আর তার সাথে সাথে আপনি মনে রাখবেন যে আমাদের সব থেকে বড় কথা ছিল যে এই ইউনূস আসার পরে যে ওখানে হিন্দু নিধন, হিন্দুদের বাড়ি ভাঙচুর করা, পুড়িয়ে দেওয়া, তাদের দোকান ব্যবসা, এমনকি হিন্দু মন্দিরগুলো
আপনি জেনে রাখবেন এখনো পর্যন্ত চিন্ময় কৃষ্ণ প্রভু কিন্তু জেলেই আছেন এবং তাকে হচ্ছে বিনা কারণে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে। তো এই সবগুলো কিন্তু ইউনুস করেছেন। একদম। এখন দেখতে হবে আর্মিকে ইনি পালাতে পারেন না আর্মিকে অ্যারেস্ট করে, সেটাই আমাদের দেখতে হবে। কারণ ইউনুসের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি, যেটা হচ্ছে হয়তো বিএনপির যিনি নেতা তিনি বলছেন যদি তিনি ওই রকম দুর্নীতিতে যুক্ত থাকেন তার বিচার তো এমনিই প্রয়োজন, আর তাছাড়া তার সময় যে সমস্ত কাজকর্ম হয়েছে তারও বিচার প্রয়োজন। ঠিক। আমার প্রশ্ন হচ্ছে তাহলে মানে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন তাদের এই মুহূর্তে দায়িত্বটা ঠিক কি হওয়া উচিত? আর আমি এটাও প্রশ্ন রাখি কি ষড়যন্ত্রের কি এটা কি নতুন প্লট? দেবব্রতদার কাছে আমি আসি প্রশ্নটা। দেখুন, একটা বাংলায় আমাদের বাগধারা আছে না, সেই তাঁতি খাচ্ছিল তাঁত বুনে আর কাল হলো হাতি কিনে। এখন দেখুন, মোহাম্মদ ইউনুস দেশে থাকতেন না, থাকতেন বাইরে। আর এখন বাঘের পিঠে চড়ার কি একটা সুবিধা জানেন তো, যতক্ষণ বাঘের পিঠে আপনি বসে আছেন ততক্ষণ সেভ আছেন, আর যেই বাঘের পিঠ থেকে নেমে পড়বেন তখনই আপনি আনসেভ হয়ে গেলেন। এখন এই যে ওয়াকার উজ্জা হাসান যে সেনাপ্রধান আছে না, উনি দেখুন অতটা বোকা লোক উনি নন। উনি বাংলাদেশের কতটা ভালো এবং বৈদেশিক নীতি ভারতের সাথে সম্পর্ক রাখা এইগুলো মোটামুটি উনি মনে হয় বোঝেন। এটা আমার ব্যক্তিগত মতামত। যাতে বাংলাদেশ ঠিক জায়গায় একটা দেশকে উন্নতি করতে গেলে তাদের তো স্টেবল একটা গভর্নমেন্ট দরকার। স্টেবল গভর্নমেন্ট থাকলে তারা অর্থ উন্নতি করবে, সামাজিক উন্নয়ন করবে, এটা তো স্বাভাবিক। সেই জায়গাটায় করতে গেলে একটা নির্বাচন করতে হবে। নির্বাচন করলে একটা স্টেবল সরকার আসবে, দেশ আগামী দিনে এগোবে। এই প্রচেষ্টাটা মানে দলমত নির্বিশেষে তাদের ওখানে যারা বিএনপি আছে, আপনাদের এই লীগ আছে, যারা আছে তাদের এই জায়গাটা হয়তো একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। এখন দেখা যাচ্ছে রাস্তায় নেভির লোকরাও রাস্তা নেমে পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। এখন সেই লড়াইটা আপনাদের দিতে হবে। আমরা এখানে বলতে পারি, জনমত গঠন করতে পারি, আমরা জানাতে পারি সামাজিক মাধ্যমে, কিন্তু লড়াইটা আপনাদের আপনাদের দিতে হবে। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রবল মানে আমাদের ভারত বিদ্বেষী কিছু জিহাদি মানুষকে নিয়ে ভদ্রলোক নোবেল পেয়েছিলেন, একটা সম্মানের জায়গা তৈরি করেছিলেন, করে কমে খাচ্ছিলেন, দু একটা টুকটাক চুরিচামারি করছিলেন, ঠিক আছে, তাকে টুকটাক সমর্থনও দিচ্ছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী দিচ্ছিলেন, সেই জায়গা অবধি ঠিক আছে। কিন্তু দেখা গেল চরম একটা ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে তিনি ভাবলেন বোধহয় একদম বিশ্বজয় করে ফেলেছেন। আপনাদের বন্ধু বান্ধবগুলো আশেপাশে যারা আছে আমাদের খুব টাকা পয়সা দেবে, সাহায্য করবে, আলটিমেটলি কিন্তু দেখতে পেলাম বেলুনটা ফুটো হয়ে গেল। কিন্তু আলটিমেটলি কেউ পাশে দাঁড়ালো না। একটু আমরা এই সুইচটা টাইট করতে শুরু করেছি, দেখুন 3-4 দিনের মধ্যে আমরা শুনতে পাচ্ছি ওখানকার যে গার্মেন্টস টেক্সটাইলসের যারা আছে তারা নাকি দিল্লিতে চিঠি লিখছে, একটা সরকারকে এড়িয়ে চিঠি লেখা হচ্ছে যাতে এই স্থগিতাদেশগুলো একটু কিছুদিন যাতে বন্ধ রাখা হোক। আমরা চাই না যে আপনারা সবাই ভালো থাকুক, আপনাদের ব্যবসা চলুক, আমাদের ব্যবসা চলুক, নিশ্চয়ই চলবে, কেন চলবে না? কিন্তু এই যে বদমাশিগুলো, এই বদমাশিগুলো তো বন্ধ করতে হবে। এগুলো তো আপনারা দেখতে, আপনারা যারা গণতন্ত্র প্রিয় মানুষজন আছে, আপনারা যে রাজনৈতিক দলগুলো আছেন, এই দেখুন আপনাদের ওই সেন্ট মার্টিন দ্বীপে একটা বিদেশি তারা গিয়ে ওখানে প্যারেড করছে, ওখানে মক ডিল করছে, ইত্যাদি করছে। এখানে কী প্রয়োজন? কাকে ধমকাচ্ছেন, কাকে ভয় দেখাচ্ছেন? দেখুন ভারত একদম শান্তিপ্রিয় রাষ্ট্র, তারা একদম যুদ্ধ ফুদ্ধ এইসব চায় না, একদম শান্তির বার্তা, চারিদিকে শান্তির বার্তা দিয়ে পায়। একটু এসে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা একটু চেষ্টা করেছিল, তারা উপযুক্ত জবাব পেয়েছে, আবার ফিরে গেছে। আমরা সারা বিশ্ববাসীর কাছে আমরা 50টা দেশে যাচ্ছি, আমরা জানাচ্ছি, মানুষকে জানাচ্ছি, শান্তির বার্তা আমরা নিয়ে যাচ্ছি। শান্তি আপনারাও করুন, সরকার তৈরি করুন, নির্বাচন করুন। ডিসেম্বর মাসের মধ্যে বলেছে নাকি নির্বাচন করবেন। আর ইউনুস বাবু তাকে তো ওইভাবে তো করা সম্ভব না, গণতান্ত্রিক দেশে নির্বাচন করতেই হবে। এখানে তাকে নির্বাচনে, আর উনিও বুঝে গেছেন নির্বাচন করলে যেটা হয়তো সম্ভব না। ঠিক আছে, যারা আসবেন চলুন। দেবব্রত যেটা বলছেন, নির্বাচন করতে সমস্যার জায়গাটা কোথায়, আর বললে পরেই কি তাহলে পরে নাটকগুলো শুরু হয়ে যায়? আমি স্যারের কাছে আসবো ডেফিনেটলি। তার আগে ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, তিনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। ঝন্টুদাকে স্বাগত জানিয়ে রাখি। অনেকক্ষণ পর ঝন্টুদাকে পেলাম। আমি দ্রুত ফিরবো একটা বিরতির পর। সঙ্গে থাকবেন আপনারাও, কোথাও যাবেন না। হল্লা বউল কোচ স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। মা, ক্লাসে সবচেয়ে বেশি অ্যাটেন্ডেন্স আমার, রোহনের নয়। এত তফাৎ কেন? তফাৎ ব্যাস এইটুকু। এইটুকু ডেটল এখানে, 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 আর এইটুকু এখানে। তাই তো তুমি অসুস্থ হও না আর স্কুল মিস করো না। আমি রোহনকেও বলে দেব, এইটুকু দিয়ে এতখানি তফাৎ হয়। যেখানে ডেটল ব্যবহার করা হয় সেখানে মানুষ কম অসুস্থ হয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত। আজ আবার মুডের ব্যান্ড বেজে গেছে। রোজ সকালে সেই স্যাড মুড। বাথরুম ডাল তো মর্নিং ডাল। কিন্তু আমি তো ডিটারজেন্ট দিয়ে ঘষি। ডিটারজেন্ট দূর করো হারপিক বাথরুম ক্লিনারের চমকানো। এটা কড়া দাগ দূর করে 10 গুণ বেশি পরিষ্কার করে। হারপিক বাথরুম ক্লিনার, বাথরুম চকচক করে তো মুড চকমক করে। প্রিয়জন সঙ্গে থাকলে
তবেই তো হয় শুভারম্ভ। সেই জন্য শুধু মুথুট ফাইন্যান্স দীর্ঘকাল ধরে প্রতিটি নতুন শুরুতে দিয়ে এসেছে প্রিয়জনের মতোই বল ভরসা। মুথুট ফাইন্যান্স, ইন্ডিয়াস নাম্বার 1 মোস্ট ট্রাস্টেড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ব্র্যান্ড। তাহলে গোল্ড লোনের জন্য এখনই ফোন করুন 1-800-313-1212। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড টিভি মিডিয়াতে কাজের জন্য অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ অ্যাঙ্কার চাইছে। আগ্রহীরা সম্পূর্ণ বায়োডাটা সহ ইমেল করুন hr@calcatanews.tv। খেলাটা বাঁচাতে হবে, কিন্তু এত গরম। ক্যাপ্টেন কুল, এমন সময় কিভাবে থাকো কুল? ক্যাপ্টেন কুল, ক্যাপ্টেন কুল, ক্যাপ্টেন কুল। গরমে যতক্ষণ বডি কুল নয়, মাইন্ড কুল নয়। এই জন্যই ডেটল আইসি কুল, যা গরম এবং ঘামের কারণে সৃষ্ট জীবাণু দূর করে আর দেয় 3 গুণ বেশি কুলিং। ও ক্যাপ্টেন কুল সঙ্গে ডেটল আইসি কুল। আরে এ তো ভেঙে পড়বে আমাদের গাড়ির ওপর। ভাঙবে না। তুমি তো একদম কারেক্ট বলেছিলে, এত স্ট্রং গাছ ভেঙে গেল। এ হিরো একদম ফিট। খালি স্ট্রং হলে এটাও ভেঙে যেত। এটা স্ট্রং এর সাথে ফ্লেক্সিবল, একদম শ্যাম স্টিলের মতো। টিএমডি ফ্লেক্সি স্ট্রং, মানে বাড়ি চিরদিন স্ট্রং। হল্লা বউল, co-sponsored by ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। ফিরলাম বিরতির পর, সময় নষ্ট করব না, মোশাররফ সাহেবের কাছে সরাসরি যাব। শিক্ষক এবং বিএনপি নেতা, তিনি আমাদের সঙ্গে প্রথম থেকে যোগ দিয়েছেন এবং স্যারের কাছে এটাই প্রশ্ন আমি রাখবো। আমি জন্টুদের পরে আসছি আপনার কাছে। স্যার, মানে আপনাদের মানে বিএনপির তরফ থেকে মোটামুটি ভাবে এখনো পর্যন্ত কি মনে হচ্ছে, মানে কোন কোন পদক্ষেপ আপনারা করবেন? কারণ যেভাবে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা, তাতে আপনাদের কি মনে হয়, মানে মানুষের জন্য আপনারা কি ভাবছেন? আমি আপনার কথাটাই আসছি। হ্যাঁ, আমি মনে করি যে ডক্টর ইউনূস প্রমাণ করলেন যে পৃথিবীতে বা আমাদের এই অঞ্চলে রাজনীতি আলাদা একটা পেশা। আচ্ছা, আপনি দেখবেন যে আমাদের কালচারাল অঙ্গনে, যে আমি এক সময় দীর্ঘ সময় সাংস্কৃতিক সংগঠন করেছি বিএনপি কালচারাল উইক, তো সেখানে কিছু লোকের হাতে টাকা পয়সা হলে কিছু লোক এসে বলে যে আপনাকে একটা নাটক বানাবো দাদা, আমাকে একটু দিয়ে রাখেন। তো অভিনয় যে একটা শিক্ষার বিষয়, অভিনয় যে একটা জানার বিষয়, এটা সে মনে করে না। আর আমাদের এই অঞ্চলে কিছু টাকা পয়সা একটু নামধাম হলেই সে মনে করে রাজনীতি করা যায়। ডক্টর ইউনূস প্রমাণ করলেন যে 80 বছর বয়সে এসে নোবেল প্রাইজ পেলেও রাজনীতি আলাদা একটা পেশা। রাজনীতি এটা যেন তেন কোনো একটা বিষয় না, এটা অ্যামেচার বিষয় না। এটা প্রমাণ করার সুযোগ কে করে দিলেন? এটা উনি নিজেই প্রমাণ করলেন এসে। তো আমরা আপনাকে বলি যে আপনার জায়গায় কথায় আসার আগে দুটো কথা আমি জানিয়ে নেই। সেটা হচ্ছে, বললেন যে হিন্দুদের দোকান ভেঙেছে, এই ভেঙেছে, ওনারা অনেকেরই ভেঙেছে। সেইটা আওয়ামী লীগ যখন করেছেন, আওয়ামী লীগ স্বৈরাচারের প্রতীক হিসাবে যারা ছিলেন, প্রতিভূ হিসাবে, যেখানে এলাকায় যারা জুলুম করেছেন, জোর করেছেন, এরা কিছুটা অত্যাচার শিকার হয়েছে, এটা হিন্দু হিসাবে নয়। আমি আপনাকে মোশাররফ সাহেব একটা প্রশ্ন করছি, ছোট ছোট বাচ্চারা কি আওয়ামী লীগ করতেন? তাদেরকে খুন করা হয়েছিল কেন? তো হচ্ছে সুতরাং আওয়ামী লীগ বলে দেখা হয়নি, হিন্দুদেরকে দেখানো হয়েছিল। তা না হলে ছোট বাচ্চা আওয়ামী লীগ করতো না, আপনি ভালো করে জানেন। আপনি এটা ঠিক নয়। আপনি দেখুন বিএনপি যে 4টা কথা বলেছে, বিএনপির 4টা কথা বলেছে, সেটা হচ্ছে, একটা হলো ইনক্লুসিভ সোসাইটি হতে হবে, 1 ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ ইলেকশন, তারপর ন্যাশনাল রিকনসিলিয়েশন গণঅভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে, এবং গ্রেটার ন্যাশনাল ইউনিটি। আমরা এই 4টা বিষয় নিয়ে আমরা কাজ করছি। আমরা মনে করেছিলাম যে ডক্টর ইউনূস একজন শান্তিতে নোবেল লরিয়েট মানুষ, তিনি অন্তত তার ভাবমূর্তির খাতিরে তিনি এই 4টি বিষয় নিয়ে কাজ করলে আজকে যে সংকটটা তৈরি হচ্ছে এটা হতো না। তো তিনি তার প্রতিষ্ঠিত ন্যাশনাল চিলড্রেন্স পার্টি বা জাতীয় কি বলে ন্যাশনাল সিটিজেন পার্টি, কেউ কেউ বলে এটাকে ন্যাশনাল, কেউ কেউ বলে ন্যাশনাল চিলড্রেন পার্টি, এই জাতীয় নাবালক দল যে ন্যাশনাল নাবালক দল এনসিপি, এই নাবালক দলকে নিয়ে উনি যে কাজটা করতে যাচ্ছেন, গতকালকেও সন্ধ্যায় আমাদের বিএনপি তার জরুরি সাংবাদিক সম্মেলনের আগে প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে চেয়েছিলেন। ওখান থেকে কোনো উত্তর আসে নাই। অন্যান্য রাজনৈতিক দলগুলি তার সাথে কথা বলতে চেয়েছিল,
তিনি কথা বলেছেন তার শিশুদল নাহিদ ইসলামের সাথে। তো নাহিদ ইসলামের সাথে কথা বলে তো বাংলাদেশের রাষ্ট্রের কোনো সমাধান হবে না। সমাধান হইতে হবে তারেক রহমানের সাথে কথা বলে, সমাধান হতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কথা বলে, সমাধান হতে হবে সালাউদ্দিন আহমেদের সাথে কথা বললে। তো সেখানে আমরা যেটা বলেছি যে ন্যাশনাল ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ ইলেকশন এবং ন্যাশনাল রিকনসিলিয়েশন, গ্রেটার ন্যাশনাল ইউনিটি, এই 4টি বিষয় ছাড়া এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলির সাথে যে সমস্যা আছে এইটার সমাধান সম্ভব না। এবং অন্যান্যদের সাথেও উনি যে কাজগুলি পেচ লাগিয়েছেন, লেজুগুবরে লাগিয়েছেন, এটা সম্ভব না এগুলি। তো এই জন্য আমরা মনে করছি যে প্রশ্ন করছিলেন দেবব্রত দা যে সেন্ট মার্টিন দ্বীপে মকড্রিল চালিয়ে কি সমস্যার সমাধান হবে। বলুন। ন্যাশনাল আমি আপনাকে বলি যে আমরা শুরুতে আমরা এটা নিয়ে কথা বলছি, বিএনপি কথা বলছে যে সেন্ট মার্টিনে জনগণকে যাওয়া আসা উন্মুক্ত করা হচ্ছে না কেন। এই রিজওয়ানা হাসান বলেছেন প্রবালের খুব ক্ষতি হয়ে যাচ্ছে, ওখানে যাওয়া না যাওয়াটা ভালো, এইসব বলছিলেন। তো এখন আমি আপনাকে বলি 3 দিনের চাঁদ দুয়ারে বসে দেখা যায়। তো আমি আপনাকে বলি আর প্রথম দিন চাঁদটা উকিঝুঁকি দিয়ে দেখতে হয়, চাঁদ 3 দিনের বয়স হলে তো দেখা যাবেই। তো এখানে দেখা কি যাবে সেটা দেখা যাক, আমরা একটু সময় নিতে চাই। ঠিক আছে, চলুন ঝন্টুদা আপনার কাছে আসবো। প্রফেসর এবং রাজনৈতিক বিশ্লেষক ঝন্টুদার কাছে আসবার আগে দ্রুত একটা বিরতি আমি নিব, বিরতির পর ফিরে আসছি। সংক্ষিপ্ত বিরতি, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। হল্লা বোল কোড স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। দাদা ফেনাইল দিন তো। নেন। না, আমার ফেনাইলই চাই। ফিনাইল ভুলে যাবেন ম্যাডাম, এ হলো লাইজলের শক্তি, মাত্র 69 টাকায়। দিয়ে দিন। ফিনাইলের তুলনায় অর্ধেক লাগে আর দ্বিগুণ পরিষ্কার করে, মারে 99.9% জার্মস আর পোকামাকড় দূর করে। गणेश शक्ति सत्तू, पीते रहो जीते रहो। আপনার হাত কখনো এদিক এদিক, কখনো ওদিক ওদিক, একে যেতে হয় না জানে কোথায় কোথায়, তারপর তা পৌঁছায় এদিকে। বেশিরভাগ সাধারণ রোগ হাতের মাধ্যমে ছড়ায়, সেই জন্য চাই ডেটলের উন্নত জার্ম প্রোটেকশন, যা দেয় 12 ঘন্টা প্রোটেক্টিভ শিল্ড। ডেটল, সুরক্ষার বিশ্বাস এখন সারাদিন সঙ্গে। বিকিনিজ এভরিওয়ান। না, আমি এখানেও রেডি নেই আর ওখানেও রেডি নেই। জাস্ট উইট ইট। সুটেবল এখানেও আর ওখানেও। এটা হলো উইট সেনসিটিভ। 2, 3, 4, tell the people what you want. It was an itsy bitsy teeny weeny yellow polka dot bikini that she wore for the first time today. The smoothest way to sexy. Wait. বাড়ির কাজ কদ্দূর? দেওয়ালের ড্যাম ধরা নিয়ে ওয়াটারপ্রুফিং প্ল্যান কিছু ভেবেছেন? ড্যাম ধরলে সারিয়ে ফেলবো। তাতে কিন্তু যেমন ঝঞ্ঝাট তেমন খরচ। তাহলে উপায়? বাড়ি তৈরি করার সময় জল ঢোকা সব রাস্তা আটকাতে হবে। বাড়ি বানানোর শুরুতেই শ্যাম স্টিলের স্টার্ট ফ্লেক্স ওয়াটারপ্রুফিং সলিউশন, জল ঢুকতেই দেয় না, ড্যাম্প পড়তেই দেয় না। হল্লা বোল কোড স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। ফিরলাম বিরতির পর। ঝন্টুদার কাছে আসবার চেষ্টা করব ঠিক এই জায়গায় যে বাংলাদেশের অন্দরের অবস্থা, ভারত এই মুহূর্তে যে পদক্ষেপ করছে বা ভারতের এই মনোভাব যে জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশকে নির্দিষ্টভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে, তো গোটা পরিস্থিতি ঝন্টুদা কোন জায়গায় যাচ্ছে বলে আপনি মনে করছেন? এবং আজকে এই ইউনূসের এই পদত্যাগ নাটক কিভাবে দেখছেন আপনি? না দেখো, মনে হয় শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে ঝন্টুদা। আমি তোমার চ্যানেলের মাধ্যমে সবাইকে করজোড়ে প্রথমে দুঃখ প্রকাশ করেছি, বিশেষ করে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ যারা এখনো বিশ্বাস করে তাদের দেশের যে অচলাবস্থা, তাদের জীবন জীবিকার সাথে খেলা, সেটা বন্ধ হওয়া দরকার। দেখো, আজকে প্রায় 1.5 বছর হলো আমরা এই অনুষ্ঠানগুলো করছি। একাধিকবার এখানে যিনি বসে আছেন বাংলাদেশের প্রতিনিধি, তার সাথে অনুষ্ঠান করেছি আমরা। কিন্তু আমি সিকোয়েন্স মিলিয়ে ডেট অনুযায়ী দেখছিলাম, গণতন্ত্র না ফিরলে বাংলাদেশের অবস্থা খারাপ হবে। এই কথাটা মোশাররফ সাহেবের সাথে 2টো অনুষ্ঠানে আমি বলেছিলাম, আবারও রিপিট করছি। কোনো একটি রাষ্ট্র ব্যবস্থা, দেখো বাংলাদেশ আমার ভাই, বাংলাদেশ সুস্থ থাকলে আমার প্রতিবেশী, আমি সুস্থ থাকবো, এটা অকপটে স্বীকার করার জায়গাটা আমাদের বহুদিন ধরে আছে, এখনো আছে। আমরা কেন বাংলাদেশের
আভ্যন্তরীণ ব্যবস্থা নিয়ে 1.5 বছর ধরে সন্ধ্যাবেলাগুলো আমাদের নষ্ট করছি, বা বলতে পারো রসুন সন্ধ্যায় আলোচনা করছি, রবীন্দ্র নজরুল এই আমাদের সুকান্তের সন্ধ্যায়, বাঙালির রসুন সন্ধ্যায়, কারণ আমরা জানি আমার আরেকটি ভাই বাংলাদেশ তারা সুস্থ নেই, তাদেরকে ভুল পথে চালিত করা হচ্ছে একটা বড় অংশ। সেখানে মোশাররফ সাহেব শিক্ষক, বিএনপির নেতা, তাদের একটা বড় ভূমিকা ছিল, এখনো আছে। আর আমি বিশ্বাস করি তারা ঠিক জায়গায় এই সঠিক সময়ে, এখনো সব শেষ হয়ে যায়নি। এবার প্রশ্ন হচ্ছে কিছু তথ্য পরিসংখ্যানের দিকে খেয়াল করে দেখবে। তোমাদের এখানে 10ই ফেব্রুয়ারির একটা রিপোর্ট আমি দিয়েছিলাম যে 10ই ফেব্রুয়ারি IMF এর এই বছরের লাস্ট কিস্তি, যেটা প্রিভিয়াস সরকার নিয়ে গিয়েছিল, লাস্ট কিস্তি দেওয়ার টাইম ছিল, যে কিস্তি দিলে পরে তারপরে IMF নেক্সট টু নেক্সট তাদের ঋণ দেবে। এই কিস্তির টাকাটা দিতে পারেনি ইউনিট সরকার। IMF চড়া শর্ত রেখেছে। IMF কিন্তু একটা জাস্ট সুদখোর ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, নাথিং এলস। ক্ষমা করবে, ওরা মানব কল্যাণে কিচ্ছু করে না। ওরা যদি ভাবো তোমায় টাকা দেয়, তাহলে মনে রাখতে হবে তোমার থেকে অনেক চরম চরম শর্তে তোমাকে টাকা দেয়, তোমাকে মর্টগেজ রাখতে হয়, তুমি উলঙ্গ হয়ে গেলে। ফলে এই জায়গায় যখন তারা শর্ত রাখলেন, শর্ত কি জানবে? হয় লাস্ট কিস্তিটা দাও, না হলে তুমি তোমার দেশের অভ্যন্তরে এমন ভ্যাট চাপাও, ট্যাক্স চাপাও, যাতে IMF স্যাটিসফাই হয় যে তুমি জনগণের কাপড়টা বিক্রি করে হলেও, জামাটা, নেংটিটা বিক্রি করে হলেও, লুঙ্গিটা বিক্রি করে হলেও তুমি টাকাটা দিতে পারবে। অর্থাৎ ইউনিস সরকার, ইউনিস সাহেব নোবেল পেতে পারেন, তিনি রাজনীতির বকলমে কিচ্ছু জানেন না, কিন্তু তিনি একটা জিনিস জানেন, সুদ কি, সুদখোর ব্যবসাটা কি। ক্ষমা করবে মনোময়, আমি এই ভাষায় কথা বলতে চাই না। আমি জনগণ, বাংলাদেশের জনগণ, তাদের শুভবুদ্ধি সম্পন্ন কোনো নেতাকে হার্ট করছি না, কিন্তু ইউনিস সাহেব দেশটাকে বিক্রি করে দিয়ে যাচ্ছেন, এটা আমরা বারবার দেখিয়েছি। চোরা সুদে সেখানকার মানুষের পরনের জামা কাপড়টা পর্যন্ত উনি মর্টগেজ রেখে দিয়ে ফেলেছেন। এই টাকাটা কি বাংলাদেশের সোনার বাংলা তৈরি করতে? না, তিনি তার ভাড়ার পূর্ণ করেছে, যেই ভাড়ার একটা সময় তৎকালীন আওয়ামী লীগ নেতা, বহু নেতা দেশের থেকে টাকা সাইফুন করে বিদেশে দুবাই, লন্ডন কলোনি বানিয়েছে। কলোনি বানিয়েছে তো। আমি বলছি হিংসা, হানাহানি, বিদ্বেষ, মানুষে মানুষে বিভেদ তৈরি করা, এই যে একটা গোটা পরিস্থিতি চলছে, এটার পেছনে তাহলে পরে কারা আজকে, মানে যারা এখনো রয়েছেন? মনোময়, স্টেট হচ্ছে একটা ইমাজিনারি কনসেপ্ট, আর ধর্ম হচ্ছে এই ইমাজিনারি কনসেপ্টের একটা সিস্টেমেটিক ভ্যারিয়েবলস। রাষ্ট্র যখন ফেল করে, তখন এই সিস্টেমেটিক ভ্যারিয়েবলস অর্থাৎ ধর্ম, হিংসা, এটাকে অ্যাক্টিভ করে ফেল রাষ্ট্রের নেতারা। ইউনিস সাহেব সন্দর্পণে জানতেন, মানুষকে সুস্থিতভাবে থাকতে দিলে, সুস্থ চিন্তা করতে দিলে, ইউনিস সাহেবের 15 দিনের মধ্যে তার স্বরূপ জেনে ফেলতো মানুষ। তাই মানুষকে হিংসা, হানাহানির দিকে ড্রিল করেছিলেন তিনি ক্ষমতায় এসে। প্রথমে তিনি রাষ্ট্রপতির ভবনটাকে লুট করালেন, জনগণের সম্পত্তি লুট করালেন। ওটা হাসিনার সম্পত্তি নয়, বাংলাদেশের রক্তের সম্পত্তি, রক্ত দিয়ে ট্যাক্সের টাকায় বানানো, সেটা লুট করালেন। অন্য ধর্মের লোককে মারলেন। বাস্তবে কি হিংসার জন্য মেরেছেন? না, মানুষকে অন্যদিকে লালিপপ দিয়ে রাখো, এটা ইমাজিনারি কনসেপ্টের পার্ট। ইউনিস সাহেব এটা ভালো করে জানেন। ফলে এটা করে রাষ্ট্রকে ব্যবস্থায় করে, কখনো বলছে আওয়ামী লীগ বদমাশ, কখনো বলছে বিএনপি বদমাশ, বিএনপি লোকরা বদমাশ, কখনো বলছে ভেতরে চলে এসছে অন্য স্টেটের ভারত বদমাশ। এটা বলার কারণ কি? মানুষের ক্ষোভটাকে চ্যানেলাইজ করে দাও, ফলে নিজে লুটে পুটে খাওয়ার জায়গাটা তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশের সুবুদ্ধি সম্পন্ন মানুষ আজ ধরে ফেলেছে, ইউনিসের চালটা ধরে ফেলেছে। কিন্তু দুর্ভাগ্য কি জানো? সোনার বাংলা, যার জিডিপি অনেক অনেক বেশি ছিল একটা সময়, বস্ত্র বয়ন শিল্পে সারা পৃথিবীর একটা বড় অংশ। আমি বলছি, বঙ্গবন্ধুর যখন মূর্তি ভাঙা হচ্ছিল তখনও বোঝা যায়নি যে এই ধরনের পরিস্থিতি সেটা কোথায় যেতে পারে? না মনোময়, দীর্ঘদিন একটা রাষ্ট্রে কোনো কেউ ক্ষমতায় থাকলে, দীর্ঘ ভোট না হতে দিলে তার বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি গ্রো করে। বাংলাদেশের মানুষের হাসিনার প্রতি একটা অ্যান্টি ইনকামবেন্সি গ্রো করেছিল, সেটাকে ইউনিস সাহেব ব্যবহার করেছে। জাস্ট ইউজ। মানুষ ভেবেছিল হয়তো ইউনিস সাহেব তাদের মুক্তি দেবে,
সোনার থালায় খেতে দেবে, কিন্তু অচিরেই মানুষ বুঝতে পেরেছে হাসিনাই বরং তুলনামূলক ভালো ছিল হয়তো। চলুন, তারা নতুন কিছু দেয়নি, বরং মানুষ এখন উলঙ্গ। এটা বিএনপির মোশাররফ সাহেব অন্তত এইটুক মানবেন, ইমিডিয়েট ভোট না করলে বিএনপি ওখানকার সার্ধ শতাব্দী পুরনো একটি দল, তারা তাদের একটা ঐতিহ্য আছে। আমি মোশাররফ সাহেবকে এর আগেও বলেছিলাম 7-8 মাস আগে একটা অনুষ্ঠানে যে আপনারা নামুন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা নামুন। তাহলে এখন প্রশ্ন এতটা দেরি হলো কেন নামতে, তাই তো? মোশাররফ সাহেবের জন্য একটু উত্তর নেই এটাই। না ওটা না ঝন্টু তো আমি আরেকটা কথা বলবো, এটা মনে রাখবেন, যখন হচ্ছে হাসিনা সরকারকে ফেলে দেওয়া হয়েছিল এবং সেই সময়ে যে সমস্ত এই স্টুডেন্ট মুভমেন্টের নাম করে একটা হচ্ছে অত্যাচার চলেছিল, তার মধ্যে কিন্তু বিএনপি সদস্যরাও ছিল। সুতরাং বিএনপি এরকম এখন বলতে পারে না যে আমরা তার মধ্যে ছিলাম না। সুতরাং বিএনপিও চেয়েছিল হাসিনা সরকারকে ফেলে দেওয়া হোক এবং একটা অন্য সরকার আসলে তাদের ক্ষমতা আসতে সুবিধা হতে পারে। এখন যখন বিএনপি দেখছে যে সেই ইউনুসকে সরানো যাচ্ছে না এবং ভোট হচ্ছে না, তখনই তারা এখন এইগুলো বলছে এবং দেশের অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে। আজকে মনে রাখবেন, ওখানে একটা ভারত বিরোধী শক্তি ক্ষমতায় রয়েছে, যারা হচ্ছে এখন পাকিস্তানকে বাবা বলে মানে, যদিও বাংলাদেশের জন্ম দিয়েছিল ভারত, এবং তারা হচ্ছে এখন বলে চিকেন নেককে নাকি তারা আলাদা করে দেবে। তারা এই কথা বলে কলকাতা এসে দখল করবে। তো এইগুলো ওখানকার বক্তব্য আমরা দেখেছি। আমরা এটাও দেখেছি ওখানে বিএনপি নেতা, আমি নামটা ভুলে যাচ্ছি, তিনি কি বলেছিলেন, ঝন্টুদা আপনি যেটা জানবেন। ঠিক ঝন্টুদা সংক্ষেপে একটু বলুন, আমি স্যারের কাছে আসবো। মনোময় আমি বিজেপির যিনি মুখপাত্র দাদা খুব শ্রদ্ধেয় আমার, আমি একটু থামাচ্ছি, কারণ খেয়াল করবেন যখন ধানমন্ডি ভাঙে তখন বিএনপির একটা অংশের ছাত্র ইউনিয়নের নেতারা ছিল, অস্বীকারের জায়গা নেই, আমার কাছে নাম আছে, আমি আর এগুলো বলছি না, কিন্তু তারপরেও একটা অংশের মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছিল। তুমি জানো, তোমার আর্কাইভে আছে, একজন মহিলা রুখে দাঁড়িয়েছিল। এই সংখ্যাটা হয়তো কম, কিন্তু শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের সংখ্যাটা যে বাংলাদেশে আছে, তাদেরকে যে আমরা তুলে আনতে পারি, এখন বিএনপির মতন রাজনীতি দল যারা আওয়াজ তুলুক যে বিএনপির অস্তিত্ব বেঁচে থাকবে যদি আওয়ামী লীগ কে ব্যান না করে আবার রাষ্ট্র ক্ষমতায় তাদের ভোটের অধিকার আনা হয়, কারণ বহুদলীয় না হলেও দ্বিদলীয় ব্যবস্থা, সেটা একটু বলুন। ঠিক আছে, চলুন। দেবব্রত দাও প্রশ্ন রাখলেন, চলুন আমি একটু স্যারের থেকে উত্তর দেওয়ার চেষ্টা করি। মোশাররফ সাহেব যে প্রশ্নগুলো করছেন আপনাকে, দেখুন আমি আপনাকে বলি মণিময়, যে শেখ হাসিনা যে 3টা নির্বাচন করলেন, 3টা নির্বাচন 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে 153টি সিট, 300 সিটের মধ্যে 153 সিট তিনি বিনা নির্বাচনে নিয়ে নিলেন। এরপরে বললেন 147 সিটে হবে। ওই সময় জাতীয় পার্টির জেনারেল এরশাদ নির্বাচন বর্জন করার অর্ডার করলেন এবং আপনাদের পররাষ্ট্রমন্ত্রী তখন কংগ্রেস ক্ষমতায় সুজাতা সিং এসে এরশাদকে ধমকিয়ে এই নির্বাচনে রাখলেন। এই যে শেখ হাসিনাকে যে অবৈধভাবে ক্ষমতায় থাকতে সাহায্য করার পাপ ইন্ডিয়ারও আছে, আপনি বাদ দিতে পারবেন না। 2018 সালে যে শেখ হাসিনার যে ভুয়া নির্বাচন, এটা আমাদের মোদী সাহেব এটাতে সমর্থন দিয়েছেন এবং আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে 2024 সালের নির্বাচনেও ইন্ডিয়া সমর্থন দিয়েছে। আজকে ইন্ডিয়াতে এই শেখ হাসিনার বিরুদ্ধে যে গণ অভ্যুত্থানটা হলো, আজকে বাংলাদেশের মানুষ এবং অন্যান্য সম্প্রদায় বিএনপি তো সমর্থন করবে, যে বিএনপি চেয়েছিল একটা জেনুইন নির্বাচন, আওয়ামী লীগ এটা হতে দিচ্ছিল না। এবং সেই ক্ষেত্রে অন্যান্য বাহিনী, অন্যান্য লোকজন এখানে যখন নেমেছে, তখন বিএনপি তো বলবে না যে আমি আওয়ামী লীগকে রক্ষা করবো। আমি এখানে আমি এখানে একটা কথাই বলতে চাই, আমি অবশ্য যদিও ভারতে আছি, সুতরাং এখানে কোনো আওয়ামী লীগের প্রতিনিধি নেই, সেই জন্য বলাটা মুশকিল। কিন্তু আমরা সেটা শুনেছি আওয়ামী লীগের প্রতিনিধিরা একই রকম অভিযোগ করেন আপনাদের বিরুদ্ধে। এবং যে নির্বাচনগুলো আপনারা বলছেন, তারা এটাও বলেন যে নির্বাচনে যদি কোনো সমস্যা থেকে থাকতো, তাহলে কি আপনারা কি ওখানে সংবিধান মেনে কোর্টে গিয়েছিলেন, কোর্টে গিয়ে বিচার চেয়েছিলেন? তো এইসবগুলো আমি আওয়ামী লীগের হয়ে বলছি না এখানে, কিন্তু যেহেতু আওয়ামী লীগের প্রতিনিধি নেই, তারা যেগুলো বলে সেটা তুলে ধরছি। ইউ আর নট আওয়ামী লীগ। আমি তো বলে দিলাম আমি আওয়ামী লীগ নই, কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধিরা বিভিন্ন সময় যেটা বলে সেটা বলছি, না হলে আপনার কথাটা হয়ে যাচ্ছে।
আচ্ছা, ঝন্টুদা কিছু বলছেন, সেটাও অ্যাড করে নিই একবার। মোশাররফ সাহেব একবারে প্রশ্নের উত্তর করে নিচ্ছি। মুশাররফ সাহেব, আমি ভারতের বিদেশ দপ্তরের প্রতিনিধি নই, কিন্তু আমি আপনাকে এইটুকু বলতে পারি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে, একটি প্রতিবেশী রাষ্ট্র, সেটা যদি ভারতের জায়গায় আপনি থাকতেন, বিএনপির একটা শর্ট টেনিয়রে ক্ষমতায় আসীন হওয়ার পরে দৈনিক 774 জন করে ওখানকার সংখ্যালঘু, সেটা শুধু হিন্দু নয়, অমুসলিম মানুষের নির্যাতনের শিকার হয়ে ভারতের বর্ডারে আশ্রয় নিয়ে ভারতের ভূমিতে আশ্রয় নিয়েছিল। এটাও কিন্তু আপনাদের মানতে হবে, ভারত এই জায়গার থেকে রিস্ক নেয়নি। অস্বীকার করব না যে আওয়ামী লীগকে আমরা বন্ধু ভেবেছি, কিন্তু বিএনপিকে আমরা শত্রু ভাবিনি কোনোদিন না। কিন্তু আপনাদের শর্ট টেনিয়রে ক্ষমতায় যখন এসেছিলেন আপনারা, তখন যেভাবে ওখানে সংখ্যালঘু নিধন হয়েছিল, তার আমার কথা নয়, এমএসটি সংখ্যালঘুরা বলে তারা হচ্ছে আওয়ামী লীগের সময় অনেক ভালো ছিল, অনেক সুরক্ষিত ছিল, বিএনপির সময়ে তাদের উপরে অত্যাচার হয়েছে, তাদের নিধন হয়েছে। সংখ্যালঘু তথ্য খুব স্পষ্ট করে, তথ্য তাই বলে, স্পষ্ট করে তথ্য রয়েছে। আমি হয়তো আমাকে সময় পাবো না। ভাই মুশাররফ সাহেব বলুন। আমি গত 100 বছরে আমাদের এই অঞ্চলে শেখ হাসিনার পতনটি যেভাবে জঘন্যভাবে হয়েছে, শেখ হাসিনাকে যেভাবে পালিয়ে যেতে হয়েছে এক বছরে, এই অঞ্চলে গত 100 বছরের মধ্যে লক্ষণ সেন ছাড়া আর কাউকে এইভাবে পালিয়ে যেতে হয় নাই। এবং এই শেখ হাসিনার যে আজকে শেখ হাসিনার দল, একবার শেখ হাসিনার দলের কেউ যে রাস্তায় দাঁড়িয়ে যে কথা বলতে পারে না, এর দায়টা শেখ হাসিনাকে এই অন্যায়ভাবে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, বিনা ভোটে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যারা শেখ হাসিনাকে সাপোর্ট করেছেন, এই সাপোর্টের জন্য দায়টা তাদের আছে। আচ্ছা, আপনার বক্তব্য আমাকে শেষ করতে হবে, অনুষ্ঠান 30 সেকেন্ডস করে সময় পাবো আমি। আজকে বাংলাদেশে উনি ভুল বলছেন, বাংলাদেশে বলছেন যে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন কারণ তার জীবনের রিস্ক ছিল, আর হচ্ছে তিনি এখনো সাংবিধানিকভাবে তিনি এখনো প্রধানমন্ত্রী ওখানকার। বেশ বেশ, শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান মেনে তিনি এখনো ওখানকার প্রধানমন্ত্রী। আপনি মানুষ না, এটা তো মানতে হবে। আপনাদের সংবিধানে কি লেখা আছে? ঠিক আছে, তিনি কোন পদত্যাগ পত্র দিয়ে আসেননি। শেষ করবো। এখনো উনি আশ্রয় নিয়ে আছেন ভারতে, কারণ ওখানে স্বাভাবিক বিষয়, এটা কেউ মানা না মানার প্রসঙ্গ নয়। আজকে সময় নেই, আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেককে। দেখুন, এটা তো খুব স্বাভাবিক এবং ফ্যাক্ট, এটাকে ভুল বোঝালে পরেও কেউ ভুল বুঝবেন না। দেশের মানুষরা তো খুব স্বাভাবিকভাবে ইলিটারেট তো নন। এখন খুব স্বাভাবিক প্রশ্নের জায়গায় দাঁড়িয়ে কেউ মানতেও পারে, নাও মানতে পারে, কিন্তু তার জন্য এমনটা নয় সেটা মিথ্যে হয়ে যাবে। তো আলটিমেট দাঁড়িয়ে কোন জায়গায় যাবে বাংলাদেশ, গৃহযুদ্ধের পরিস্থিতি নাকি আপাততভাবে যা খবর আসছে তা পুরোটাই নাটক, মোহাম্মদ ইউনূসের সময়ের অপেক্ষা। অবশ্যই নজর থাকবে আমাদের। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমাদের অনুষ্ঠানে যোগ দিলেন। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক সিএনএ। Co-sponsored by ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। ক্লাসে সবচেয়ে বেশি অ্যাটেন্ডেন্স আমার, রোহনের নয়। এত তফাৎ কেন? তফাৎ